বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিকভাবে মৌলের পর্যাবৃত্ত ধর্মের বিশেষ করে আজকে এটা দ্বিতীয় ক্লাস, যেটা কিছুটা ব্যতিক্রম নিয়ে আসলে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ঋণাত্মকতা এবং পারমাণবিক যে ব্যাসার্ধ বা হচ্ছে যে তার আকার, এটা নিয়ে আলোচনা করেছি সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আমরা আজকে টোটালি আসলে আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। তো আয়নীকরণ শক্তিটা আসলে কী? সর্বপ্রথম এইভাবে যদি কখনো আসে যে আয়নীকরণ শক্তি কাকে বলে, এই সংজ্ঞাটাই বিশেষ করে একদম হুবহু লিখে দিতে হবে, এটা আসে এবং হুবহু সংজ্ঞাটাই শেখা উচিত। সেখানে আমাকে বলেছে যে গ্যাসীয় অবস্থায়, অবশ্যই গ্যাসীয় অবস্থায় হতে হবে, কোনো মৌলের এক মৌল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি বহিস্থ স্তর থেকে একটি এক মোল ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করার করতে যে পরিমাণ শক্তিটা লাগে সেটাকে বলা হয় উক্ত মৌলের আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি একটা মৌল থেকে আমাকে একটা মৌল দেওয়া হলো, যেমন সাপোজ সোডিয়াম, তাহলে সোডিয়াম সর্বশেষ শক্তিস্তর থেকে আমি যদি একটা ইলেকট্রনে, যে ইলেকট্রন আছে এটাকে আমি যদি নিতে চাই, নিতে অর্থাৎ অপসারণ করতে চাই, এখানে আছে তাকে এখান থেকে আমি বের করে দিব। এই যে অপসারণ করব, বের করে দিব, করতে একটা শক্তি দরকার হবে। এই যে শক্তিটা দরকার হবে, অর্থাৎ এই যে আয়নটা বা ইলেকট্রনটা আছে একে অপসারণ করতে যেই পরিমাণ শক্তিটা দরকার হবে সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে? তো আয়নীকরণ শক্তি আমরা শিখেছি যে কি হয়, যে আমরা যখন একই শ্রেণীর বা একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাব তখন ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঠিক আছে? এবং একইভাবে আমি যখন একই পর্যায়ে থাকব তখন যত আমি বাম থেকে ডানে যাব তত আমার আয়নীকরণ শক্তিটা কমতে থাকবে। তো এখানে আমি একদম সংক্ষিপ্তভাবে বলছি যে ইলেকট্রন বের করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা দরকার সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি যদি ইলেকট্রন একটা মৌল থেকে বের করি অবশ্যই সেটা ধনাত্মক আয়নে পরিণত হবে, সেটা আমরা জানি। ঠিক আছে? এটা আসলে যাতে মাথায় থাকে। তো এটা ছিল আসলে আমাদের আয়নীকরণ শক্তিটা কি, আর এই যে এটা উপর থেকে নিচে বা বাম থেকে ডানে কি হয় সেটা আমরা গত ক্লাসে জেনেছি। আমরা আসলে আজকে আলোচনা করব একেবারে ব্যতিক্রম নিয়ে, আয়নীকরণ শক্তির ব্যতিক্রমটা আসলে কোথায়। একই গ্রুপে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, অর্থাৎ যত উপর থেকে নিচে যাব আয়নীকরণ শক্তি সমানুপাতিক অফ আয়নিক 1/, পরমাণুর আকার। অর্থাৎ পরমাণুর আকার যত ছোট আয়নীকরণ শক্তি তত বেশি, পরমাণুর আকার যত বড় আয়নীকরণ শক্তি তত কম। উল্টা, আকার বড় হলে আয়নীকরণ শক্তি আমার কম হবে। এটা অপোজিট আর কি। এটা খালি আয়নীকরণ শক্তি না, এটা একদম ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও একই কথা হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি সাধারণভাবে দেখি যে যদি আমি একই গ্রুপের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমার যেমন প্রথম গ্রুপটা নিলাম, সেখানে আমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম রয়েছে। এতে দেখো আয়নীকরণ শক্তিটা ক্রম দেওয়া হয়েছে। দেখো আমি যতই নিচে যাচ্ছি আমার পরমাণুর আকার বাড়তেছে কিন্তু আমার আয়নীকরণ শক্তিটা কমতেছে। একইভাবে আমি যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন দেখো যতই আমি বাম দিকে যাচ্ছি ডান দিকে যাচ্ছি ততই কিন্তু আমার আয়নীকরণ শক্তিটা বাড়তেছে। তার আকার যত কমবে, এদিকে দেখো তুমি যত এদিকে যাবা সেই ক্ষেত্রে তোমার আকার তত কমতে থাকবে, তার আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে। তো এগুলো ছিল আমাদের জাস্ট স্মরণ করানো, জাস্ট আগের ক্লাসে আমরা কী বলেছিলাম সেগুলো। এখন আমরা দেখবো একেবারে ব্যতিক্রম, একটু মনোযোগ সহকারে এই পার্টটা দেখতে হবে। এখান থেকে প্রশ্ন হয় MCQতে, প্রশ্ন হয়েই থাকে। একইভাবে CQ বলো, একইভাবে তোমার খ নাম্বার যে অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেখানেও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে আর কি। তো যদি ব্যতিক্রমটা আমি বলি, সাপোজ তোমাকে একটা গ্রুপ দেওয়া হলো, পর্যায় দেওয়া হলো, পর্যায় নাম্বার এটা হচ্ছে 2, এটা হচ্ছে পর্যায় নাম্বার 3। তা আমি শুধুমাত্র এই পর্যায় নিয়ে কথা বলবো, একইভাবে উত্তরটা রেডি করবা। হোমওয়ার্কটা হচ্ছে আমি 2 নম্বর পর্যায় নিয়ে কথা বলবো, তুমি আমাকে 3 নম্বর পর্যায়ের উত্তর তৈরি করে আমাকে দিবা। সেটা এখানে আমি যদি বলি যে 2 নং পর্যায়ের আয়নীকরণ শক্তির ক্রমটা লিখো, সাধারণভাবে আমার 2 নম্বর পর্যায়ে কে আছে? 2 নম্বর পর্যায়ে আমার রয়েছে লিথিয়াম, এরপর রয়েছে আমার বেরিয়াম। লিথিয়াম হচ্ছে 3, এর ইলেকট্রন 3টা, এর 4টা। এরপর রয়েছে বোরন, এরপর রয়েছে আমাদের কার্বন,
এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন এবং এরপরে হচ্ছে ক্লোরিন। আমি নিষ্ক্রিয় গ্যাসটা বাদে দিলাম। এখন যদি এদের আয়নীকরণ শক্তির কথা বলি স্বাভাবিকভাবে, তাহলে আয়নীকরণ শক্তি আমি যত কি হচ্ছে, এটা কিন্তু একই পর্যায়ে, যত আমি বাম থেকে ডানে যাব তত কী হবে, কমতে থাকবে। তার মানে আমার হচ্ছে যে সবচেয়ে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তিটা হচ্ছে বাড়বে। আমি যত বাম থেকে ডান দিকে যাব তত বাড়বে, মানে এরকম হওয়ার কথা, আমার এরকম হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে এরকম হবে না। কেন? বা 3 নম্বর পর্যায়ের কথা যদি বলি, সেখানেও আমার এরকম ছিল যে আমার প্রথম হচ্ছে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম বেশি হবে, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন। এভাবে আসলে যত আমি ডান থেকে বামে যাব আমার আয়নীকরণ শক্তিটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কিন্তু এদের ক্ষেত্রে এরকম হয় না। কোন কোন জায়গায় হয় না, সেটা হচ্ছে এই যে বেরিলিয়াম এবং হচ্ছে বোরন রয়েছে সেখানে, এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে সেখানে। কারণ আমি এখানে যদি স্বাভাবিক বা সাধারণ যদি ক্রমটা লিখি, তাহলে এখানে আমার বেরিয়াম অপেক্ষা বোরনের হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু না, আমার সাধারণ ক্রম থেকে ব্যতিক্রম হচ্ছে প্রকৃতপক্ষে বোরন অপেক্ষা বেরিলিয়ামেরই আমার আয়নীকরণ শক্তি বেশি। আমার অক্সিজেনের নাইট্রোজেন অপেক্ষা আয়নীকরণ শক্তি বেশি হবে সাধারণভাবে, কিন্তু না, এটা ব্যতিক্রম হবে না। কেন হবে না আমরা দেখব, ব্যাখ্যাটাও দেখব। আমার প্রকৃতপক্ষে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনেরই আয়নীকরণ শক্তিটা বেশি, অর্থাৎ এখানে এরকম হবে, এখানে আমার বেরিলিয়াম অপেক্ষা বোরনের হচ্ছে কম হবে। ঠিক একইভাবে এখানে যে দুটো মৌল, অর্থাৎ হচ্ছে ফসফরাস এবং সিলিকন, তাদেরও কথা বোঝা গেছে। তো আমি এই 2 নম্বর পর্যায়ে নিয়ে আমি আনসারটা বলে দিচ্ছি যে কেন আসলে হয়, কোন কোন জায়গায়। আমি অলরেডি এখানে দেখো বক্স করে দেওয়া আছে, একটা হচ্ছে বেরিলিয়াম, একটা হচ্ছে বোরন, আর একটা হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে আমার উল্টাপাল্টা হয়, মানে এর থেকে এর বেশি হওয়ার কথা, কিন্তু এর হয় বেশি, এর হয় কম। জাস্ট এদের জায়গায় এদের এদের মধ্যে আগফর হবে। আবার কার্বন ঠিক আছে, আবার ক্লোরিন ঠিক আছে, মানে জাস্ট আমার এই দুইটার মধ্যে ভেজাল, আবার এই দুইটার মধ্যে ভেজাল, আর অন্যগুলো কোনো প্রবলেম নাই। তাহলে প্রথম আমি উত্তরটাই লিখছি যে আমার প্রশ্নটাই হচ্ছে যে বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি কম কেন, বেশি হওয়ার কথা কিন্তু কম কেন। তাহলে প্রশ্নটা যেহেতু চলে আসছে, আমরা প্রথমে এটার কী করব, ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার আগে আমি এখানে কিছু ডাটা দিয়েছি, যে আমার যদি দেখো এটা হচ্ছে প্রতিটা অরবিটেই দেখো আমার অরবিটালগুলো পরিপূর্ণ, এখানে এই যে একটা মানে প্রতিটা বন্ধন জোড় কিন্তু তোমার ইলেকট্রনে পরিপূর্ণ রয়েছে, মানে ফিএস 6টা ইলেকট্রন থাকার কথা 6টাই আছে। আবার দেখো এখানে আমার 3টা, মানে অর্ধপূর্ণ অরবিটাল। আবার এখানে হচ্ছে দেখো শুধুমাত্র এখানে প্রবেশ করছে, তার মানে এটা হচ্ছে পরিপূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে আংশিক পরিপূর্ণ, মানে পুরো পরিপূর্ণ না। এই ক্ষেত্রে সবচেয়ে ইলেকট্রন বের করা সহজ কি এর হবে, যে অলরেডি পরিপূর্ণ আছে তার থেকে তো আমি সহজে হচ্ছে ইলেকট্রনটা আসলে বের করতে পারবো না, ঠিক না। আবার এই যে রয়েছে সে তো অর্ধপরিপূর্ণ, মানে মোটামুটি ভালো না খারাপও না এরকম একটা পর্যায়ে রয়েছে, তার থেকেও তো আমি সহজে ইলেকট্রন বের করতে পারবো এমন না। কিন্তু এই যে আমার একটা অস্থিতিশীল অবস্থায় আছে আংশিক পরিপূর্ণ, তার থেকে সহজে আমি কি করতে পারবো, ইলেকট্রনটা বের করে আনতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখি, সেটা হচ্ছে যে আমার 1s² 2s²। তার মানে আমার এসের অরবিটালগুলো হচ্ছে পরিপূর্ণ, এখানেও দুইটা থাকার কথা দুইটাই আছে, এখানে এস অরবিটালে দুইটা থাকার কথা দুইটাই আছে, অর্থাৎ পরিপূর্ণ। এরও ইলেকট্রনও পরিপূর্ণ, এর ইলেকট্রনও পরিপূর্ণ অরবিটাল বলা যায়। কিন্তু আমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সেক্ষেত্রে আমি দেখব 1s2 2s2 2p1। তার মানে এখানে ইলেকট্রন কয়টা, একটা, মানে এখানে অরবিটালে আংশিক, এটা এই যে অরবিটালটা আমার সেটা আংশিক পরিপূর্ণ। তার মানে বোরন থেকে সহজে আমি ইলেকট্রন বের করে ফেলতে পারবো, আর এখান থেকে ইলেকট্রন বের করতে একটি শক্তি বেশি লাগবে। তাহলে যেখান থেকে ইলেকট্রন বের করতে শক্তি বেশি লাগবে তারই তো আয়নীকরণ শক্তি বেশি, আর যেখান থেকে আমার ইলেকট্রনটা বের করতে শক্তি একটু তাহলে যেহেতু আমার বেরিলিয়াম হচ্ছে যে পরিপূর্ণ একটা অরবিটাল, সেখান থেকে আমি একটা ইলেকট্রন যদি বের করতে চাই অবশ্যই বের করা যাবে, কিন্তু সে যেহেতু পরিপূর্ণ আছে আর এর যে অপরিপূর্ণ মানে আংশিক পরিপূর্ণ অরবিটাল রয়ে গেছে, তার মানে এখান থেকে সহজে ইলেকট্রন বের করা যায়, মানে শক্তি কম লাগে। এখান থেকে একটু হলেও কষ্ট হবে, কারণ যেহেতু সে পরিপূর্ণ আছে তাকে তুমি অস্থিতিশীল করতে তোমার বেশি পরিমাণ শক্তির দরকার হবে, মানে বেশি আয়নীকরণ শক্তি লাগবে। তার মানে এর আয়নীকরণ শক্তি বেশি, এর হচ্ছে কম। তার মানে এই দুটোর মধ্যে
এর হচ্ছে বেশি, এর হচ্ছে কম। কেন বেশি কেন কম আশা করি এটা বুঝতে পেরেছো। অবশ্যই লজিক দিতে হবে। এটা বলতে এই যে একদম এখান থেকে উত্তর দেওয়া শুরু করবা, তারপরে দুটো ইলেকট্রন বিন্যাস করবা, তারপর দেখাবা যে তার ইলেকট্রন হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন অরবিটাল পরিপূর্ণ রয়েছে, আর এই সর্বশেষ ইলেকট্রন অরবিটালটা হচ্ছে কি আংশিক পরিপূর্ণ। তার মানে এখান থেকে সহজে ইলেকট্রন বের করা যাচ্ছে, এখান থেকে সহজে ইলেকট্রন বের করা যাচ্ছে না। এই জন্যই তার আয়নীকরণ শক্তি বেশি, এর আয়নীকরণ শক্তিটা কম, মানে এর বেশি এর কম, মানে জাস্ট কমটাকে এইভাবে দেখাতে হবে যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি গ্রেটার দেন বোরনের আয়নীকরণ শক্তি। একইভাবে আমি যদি হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা বলি, তাদের ক্ষেত্রে একই রকম ব্যাখ্যা। প্রথমেই হচ্ছে যে ওই যে কথাটা দেখাবা পরিপূর্ণ, অর্ধপূর্ণ, আংশিক পূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করি, সেটা হচ্ছে যে আমার নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ অরবিটাল হচ্ছে 2p3। 2p3 তার মানে সেখানে আমার দেখো পি অরবিটালটা হচ্ছে অর্ধপরিপূর্ণ, তাহলে বহিঃস্থলে অর্ধপরিপূর্ণ অরবিটাল হওয়ার কারণে আয়নীকরণ শক্তিটা। আবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে তুমি দেখো ইলেকট্রন এখানে আছে কত 4টা, অর্থাৎ এই যে p4 যে অরবিটালটা এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, তার মানে কিন্তু এই দুইটা কিন্তু ফুলফিল না। এখানে আরও একটা এবং এখানে আরও একটা হলে তারপরে বলতাম যে হ্যাঁ সে পরিপূর্ণ বা সে স্থিতিশীল অরবিটাল। তার মানে আংশিক পূর্ণ অরবিটাল, তার মানে এখান থেকে তুমি সহজে ইলেকট্রন বের করতে পারবা, যে কাজটা তোমার এখান থেকে সহজে ইলেকট্রনটা তুমি বের করতে পারতে না। তার মানে যেখান থেকে সহজে ইলেকট্রন বের করা যাচ্ছে না তার আয়নীকরণ শক্তি বেশি আর এর হচ্ছে কম। তাহলে আমি যদি সাধারণ নিয়মে একই পর্যায়ের ক্ষেত্রে বলি, সেখানে আমার অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে এসে দেখলাম যে না, এটা ব্যতিক্রম। এখানে আমার নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের আয়নীকরণ শক্তি অপেক্ষা কম। তার মানে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে মৌলসমূহ ছিল তারা ছিল আমার কি, আমি আরেকটা অ্যাড করেছি, সে হচ্ছে লিথিয়াম ছিল, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস মানে আমার আয়নীকরণ শক্তিটা হচ্ছে সবচেয়ে হচ্ছে, আমি যদি বাম দিক থেকে অগ্রসর হই, ক্লোরিন, এটা নিয়ে কোনো ঝামেলা আছে নাই, তাহলে ক্লোরিন বসে গেল। এই দুটো নিয়ে ঝামেলা মানে কি, আমার হওয়ার কথা এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, কিন্তু এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, নাইট্রোজেন, এই জন্য নাইট্রোজেন আগে বসবে, অক্সিজেন বসে গেছে। কার্বন নিয়ে কোনো ঝামেলা আছে নাই, এই জন্য কার্বন বসে গেল। একইভাবে আমি যদি এখানে তারপর আসি, এখানে আমার তারপর এখানে এটা বসার কথা, অর্থাৎ বোরন বসার কথা, কিন্তু বসছে বেরিলিয়াম। কেন? কারণ এই দুইটার মধ্যে আবার সমস্যা কি, মানে ব্যতিক্রম আর কি। এই দুইটার মধ্যে আমার বেরিলিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে বোরনের, এই জন্য বেরিলিয়াম আগে বসছে, তারপরে বোরন, তারপরে তুমি কাকে বসাবা, লিথিয়াম, কারণ লিথিয়াম নিয়ে আমার কোনো প্রবলেম নাই। অর্থাৎ যে মৌলগুলো নিয়ে হচ্ছে যে আমার প্রবলেম নেই আয়নীকরণ শক্তির ক্রমের মধ্যে, সেগুলো ঠিক আছে। জাস্ট দুইটা জায়গায় প্রবলেম, একটা হচ্ছে আমার বেরিলিয়াম, বোরন, এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের কারণে। কারণ কি? কারণ এখানে হচ্ছে পরিপূর্ণ, অর্ধপূর্ণ এবং আংশিক পরিপূর্ণ যে অরবিটাল তৈরি হয়ে গেল, সেই জন্য আমার এই দুটার ক্ষেত্রে আংশিক পরিপূর্ণ, যেখানে আমার বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু অর্ধপরিপূর্ণ ছিল, এখানে ছিল আংশিক পরিপূর্ণ সর্বশেষ অরবিটালটা, এই জন্য এর ইলেকট্রন বের করার শক্তি বেশি দরকার ছিল, এই জন্য তার আয়নীকরণ শক্তি বেশি, যেটা এই জন্যই আমার হচ্ছে যে আগে বসছে, তারপর এটা বসছে। একইভাবে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে সেম কথা। তো যেইভাবে আমি হচ্ছে বেরিলিয়াম, বোরন এবং হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের হচ্ছে যে ব্যতিক্রমতার কারণ, কেন আয়নীকরণ শক্তি আমার বোরন অপেক্ষা বেরিলিয়ামের বেশি বা অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের বেশি, সেটা দেখিয়ে তারপর ক্রমটা লিখেছি। ঠিক একইভাবে 3 নম্বর পর্যায়ের জন্য তার 3 নম্বর পর্যায়ের আনসারটা হবে এরকম, কিন্তু কেন আগে ম্যাগনেসিয়াম, আমার অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি, সেটা আগে ব্যাখ্যা করবা, এবং একই সাথে কেন সালফার অপেক্ষা ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি, সেটা ব্যাখ্যা করার পরেই 3 নম্বর পর্যায়ে যে আমার আয়নীকরণ শক্তির যে ক্রম বাম থেকে ডানে, সেটা হচ্ছে যে এইভাবে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক বলতে পারো। তো এখানে একই রকম আমার যদি তৃতীয় পর্যায়ে আমি যদি মৌলগুলো লিখি, আমার ছিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। নিষ্ক্রিয়টা লিখলাম না। সেই ক্ষেত্রে আমার প্রবলেম ছিল দুইটা জায়গায়, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এবং প্রবলেম ছিল ফসফার এবং সালফারের ক্ষেত্রে। বাকিগুলো কিন্তু ঠিকই আছে। আমি যদি ডান দিক থেকে সবার আগে লিখি, সেক্ষেত্রে আমার হচ্ছে যে ক্লোরিন, এটাকে এইভাবেও লেখা যাবে, কোনো প্রবলেম নেই, যে ক্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে এই দুটার ক্ষেত্রে আমি সালফারকে লেখার কথা, তারপরে ফসফারকে, কিন্তু না, এদের ক্ষেত্রে উল্টে যাবে। কেন উল্টে যাবে সেটা ব্যাখ্যা ইতিমধ্যে জানো, অবশ্যই তুমি সেটা দিবা, যে 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে সেখানে আমার ফসফার হবে, তারপরে হবে আমার সালফার, গেল আমার সমস্যাটা। এখন সিলিকন কি তাই বলে কি হয়ে যাবে? না, সিলিকনের জায়গা হচ্ছে ঠিকই থাকবে। যাদের প্রবলেম নেই, সে যে জায়গায় বসার কথা ঠিক ওই জায়গায় তার ক্রমটা হবে।
একইভাবে আমি যখন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের যখন ক্রমটা লিখব সেক্ষেত্রে আমার কিন্তু ব্যতিক্রমতা হবে, অর্থাৎ আগে আসবে আমার ম্যাগনেসিয়াম, তারপরে আসবে অ্যালুমিনিয়াম, আর সোডিয়াম তো ঠিকই আছে। তাহলে এই হচ্ছে আমার আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম ছিল সেটা, এবং এটা আমার খতে সরাসরি প্রশ্ন বলতে পারে। নাম যদি নাম দিয়ে দেয় তার মানে সরাসরি প্রশ্ন, মানে 2 এর জন্য, যে কেন বোরন অপেক্ষা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, অথবা কেন অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, ব্যাখ্যা করো, এটা খতে আসবে। কিন্তু যখন আমাকে প্রশ্ন করা হবে কেন এ অপেক্ষা বি এর আয়নীকরণ শক্তি বেশি, অর্থাৎ এ এবং বি হচ্ছে প্রতীকী অর্থে, উদ্দীপক থেকে আমাকে এ এবং বি চিনে আসতে হবে, তারপর ব্যাখ্যা দিতে হবে, তখন ওই প্রশ্নটা হবে 3-এর জন্য, কারণ আমাকে মৌল চিনতে হচ্ছে, ওর জন্য 1 নাম্বার। তাহলে মৌল আমার উদ্দীপক সাপেক্ষে যখন প্রশ্ন করবে তখন সেটা আমার ঘতে আসবে, অর্থাৎ 3 নাম্বারের জন্য, আর নাম বলে দিলে সেটা ক্ষয়ে আসবে 2 নাম্বারের জন্য। সুতরাং এই জায়গাটাতে উভয় অপশনই রয়েছে। আর অলসো এমসিকিউ তোমাকে বলতে পারে নিচের কোন আইনীকরণের ক্রমটি সঠিক বা সঠিক নয়, এরকম প্রশ্ন করতে পারে। তো আজকে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রন আসক্তি এবং একই সাথে দ্বৈত ঋণাত্মকতা, এই দুটো নিয়ে আলোচনা করব।